আমরা প্রথমে আগে দেখবো জাস্ট একটা গলীয়, যদি সিম্পল একটা যদি গলীয় পরিবাহী রাখা হয় তার ধারকত্ব কত হতে পারে। একটা সিম্পল গলীয় পরিবাহীর ধারকত্ব কত। আমরা প্রথমে একটা আইসোলেটেড পরিবাহী নিয়ে আগে আলোচনা করি, ঠিক আছে? আইসোলেটেড পরিবাহী নিয়ে আগে আলোচনা করবো। আবার দাগ দেয়, কে দাগ দিচ্ছে? আইসোলেটেড পরিবাহী নিয়ে আমরা আলোচনা করবো। তারপর আমরা দেখবো কিভাবে আমরা আইসোলেটেড পরিবাহীগুলোকে কম্বিনেশন করতে পারবো, কম্বিনেশন করে ভালো কোয়ালিটির আমরা ধারক বা ক্যাপাসিটর আমরা তৈরি করতে পারবো, সেটা আমরা দেখবো। তাহলে ফার্স্ট আমাদের যেটা উদ্দেশ্য, একটা গোলীয় পরিবাহীর ধারকত্ব কিরকম হতে পারে। সিম্পল একটা জাস্ট একটা পরিবাহী গোলক আছে মনে করো, তার ধারকত্ব কিরকম হতে পারে সেটা আমরা দেখতে চাইবো। তাহলে হেডিং কর গোলীয় পরিবাহীর ধারকত্ব। মনে করো এটা সিম্পল, আমার কাছে একটা গোলক আছে, হ্যাঁ, একটা গোলীয় পরিবাহী আছে যার রেডিয়াস আর, আচ্ছা দেখ, আমি এই গোলীয় পরিবাহীটার ধারকত্ব নির্ণয় করার জন্য আমি এর উপরে কিউ আধান দিচ্ছি, ঠিক আছে? তো তাহলে এর উপর যদি কিউ আধান দেওয়া হয়, যেহেতু এটা একটা কন্ডাক্টর, তাহলে কি হবে, কিউ আধানটা এই সারফেসে ছড়িয়ে পড়বে, কিউ আধানটা সারফেসে ছড়িয়ে পড়বে। মানে ব্যাপারটা এইরকম। আচ্ছা একটা জিনিস ভেবে দেখ, যে আমার কাছে মনে কর একই এক্সাম্পলে আমি যাবো, একটা কন্টেনার আছে। আচ্ছা এই কন্টেনারটার ধারকত্ব কতটা, মানে কতটা জল জল ধরতে পারে, এই কতটা জল ধরে রাখতে পারে, সেইটা সেইটা আমার জলের উপর কোনো মতে লিকুইডের উপর কোনো মতে নির্ভর করবে না। যে কতটা লিকুইড ধরতে পারে সেটা কি লিকুইডের উপর নির্ভরশীল, অ্যামাউন্ট অফ লিকুইডের উপর নির্ভরশীল নয় তো। আমার আমি আমি এর ভেতরে জল ঢাললেও এর যে জল ধারণ ক্ষমতা থাকবে, জল না ঢাললেও এর জল ধারণ ক্ষমতা তাই থাকবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে তোকে মনে করে একটা গ্লাস দেওয়া হলো, বলা হলো এই গ্লাসটার জল ধরার ক্ষমতা কত। সব থেকে সিম্পল ওই কি, তুই গ্লাসটাতে জল ঢেলে দেখে নিবি। কি বলছি বুঝতে পারছিস? গ্লাসটাতে সিম্পল ওই জল ঢেলে দেখে নিবি কতটা জল ধরাচ্ছে, কতটা অ্যামাউন্টের জল ধরাচ্ছে, এটা হতে পারে। অথবা তুই ওর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপে বলতে পারিস যে আয়তন কত, হ্যাঁ, সেই অনুযায়ী তুই একটা জিওমেট্রি থেকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে বলতে পারিস। বাট কতটা অ্যামাউন্ট অফ জল ধরবে সেটা জলটা ঢেলেও দেখে নেওয়া যায়, যেতেই পারে। তো আমাদের এইখানে যেমন একটা গ্লাস দিলে তো জল ঢালা থেকে বেশি একুরেট মেজারমেন্ট হবে, যেমন মনে হচ্ছে যে আমি এমনি মেপে নিলেই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপে নিলে, এখানের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম ঠিক সেরকম নয়, ঠিক আছে? তো আমরা জাস্ট একটা, মানে এখানে দেখ সুবিধাটা হচ্ছে, মানে আমার মানে মেন যেটা প্রবলেম তোকে আমি বলি যে এইটা তোর কেন মনে হচ্ছে, দেখ সবসময় কিন্তু হুবাহুব তুই মিল পাবিনি, এটা তো বুঝতে পারছিস, হুবহু মিল পাবিনি, একটু ডিফারেন্স হবে। কারণ এটা একটা মেকানিক্যাল এক্সাম্পল দিচ্ছি, এটা আমি ইলেকট্রিসিটি একটা এক্সাম্পল দিচ্ছি। বাট আমরা রিলেট করতে পারবো দুটো বিষয়কে অনেক ক্ষেত্রে। আমরা এটা যেমন আমরা ইমাজিন করতে পারছি না যে আসলে ধারকত্বটা কি, এমনি যদি আমি বলতাম যেমন ইমাজিন করতে পারছি না পোটেনশিয়ালটা কি, ইমাজিন করতে পারছিলি না, এটা একটা কম্পারিজনের মাধ্যমে তুই ইমাজিন করতে পারছিস, আর কিছুই না। বাট এই কম্পারিজনটা দিতে গিয়ে তোর এটা মনে হতে পারে যে স্যার একটা একটা গ্লাসের আমি ধারকত্বটা মাপার জন্য আমি জল কেন ঢেলে দেখবো, আমার তো এটা সব থেকে সুবিধা হতো যে আমি এর আয়তন কতটা সেটা জিওমেট্রিক্যালি মেপে নিলে আমার তো বেটার হতো। তাহলে আমি একদম আয়তনটা একবারে বলে দিতে পারতাম, না হলে আমাকে কি করতে হবে, এর মধ্যে জল দিতে হবে, সেই জলটা বের করে তার আয়তনটা দেখতে হবে। তার থেকে বেটার ছিল নাকি যে আমি গ্লাসটার আয়তনটা মেপে নেবো? অবশ্যই বেটার ছিল, তাই তো। কিন্তু দেখো, কারণ এই প্রবলেম, এই চিন্তাটা তোর কেন হচ্ছে, কারণ আমাদের হাতে ডিফারেন্ট শেপের আমাদের পট থাকে, তাই তো। ডিফারেন্ট ডিফারেন্ট শেপের থাকে, গ্লাস থাকতে পারে, মগ থাকতে পারে, বালতি থাকতে পারে, ভেরিয়াস টাইপ সব থাকে। তাই তুই বুঝতেই পারছিস যে আমরা ওগুলো মাপতে গেলে আমরা নিশ্চয়ই এইটা বলি যে কত লিটারের একটা আমার কাছে ট্যাঙ্ক আছে, তার মানে কি তার জিওমেট্রিক্যাল শেপটা থেকে আমরা বলি। কিন্তু এইখানে যেটা সুবিধা হচ্ছে, বাড়তি সুবিধা,
আমরা এই যে ধারকত্বগুলো বলবো, যে জিওমেট্রিক ধারকত্বগুলো আমরা বলবো সেগুলো জাস্ট কয়েকটা জিওমেট্রি। কি কি জিওমেট্রি হতে পারে? স্ফেরিক্যাল হতে পারে, আর কি হতে পারে বল? প্লেট হতে পারে, প্লেট এরিয়া স্কোয়ার হতে পারে, স্কোয়ার বা রেক্টেঙ্গেল হতে পারে, আর হতে পারে আমাদের কাছে যেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। আমরা এইগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে দেখ, এইগুলো একটা পার্টিকুলার বিষয়ের উপর নির্ভর করে। যেমন স্ফিয়ারের শেপ আমি জানি যে কেবলমাত্র আর এর উপর ডিপেন্ড করে স্ফিয়ারের শেপ। তাহলে যদি আমি জানি যে স্ফিয়ারের শেপ আর এর উপর ডিপেন্ড করে, তাহলে একটা যে কোনো স্ফিয়ারের জন্য আমি একবার যে কোনো রকম ভাবে যদি মেপে নিতে পারি সিটা কত, তাহলে অন্য স্ফিয়ারের জন্য শুধু আরটা চেঞ্জ করলে আমার হয়ে যাবে। যেটা কিন্তু এই সব কন্টেনারগুলোর ক্ষেত্রে, রিয়েলিস্টিক কন্টেনারগুলোর ক্ষেত্রে যেটা কিন্তু হয়নি, ঠিক আছে? কাজেই কিছু কিছু সেক্ষেত্রে আমরা প্রসেস অফ মেজারমেন্টের কিছু কিছু অমিল পাবো অবশ্যই, কারণ বুঝতে পারছি এটা ইলেকট্রিসিটি আর এটা সিম্পল একটা মেকানিক্যাল ফেনোমেনা। তাহলে সে তো পাওয়া যেতেই পারে, একদম হুবহুব সবকিছু পাবো এরকম এক্সপেক্ট করার কিছু নাই, কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারবো ব্যাপারটাকে। এটা অ্যানালজি আমি বলতে পারি। তো তাহলে দেখ, তাহলে আমি যেহেতু একটা রিলেশন জানি যে সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই ভি, তাহলে আমি কতটা অ্যামাউন্টের জন্য কতটা পোটেনশিয়াল হয়েছে সেটা জানলেই তো আমি সি পেয়ে যাবো। যে এখানে যখন আমি কিউ অ্যামাউন্ট অফ আধান দিচ্ছি, তাহলে এর পোটেনশিয়াল কত হবে বল? আমরা জানি তো গোলকের একটা পোটেনশিয়াল কত হয়, কিউ আধান দিলে 1/4 epsilon নট ইন্টু কিউ বাই আর, তাই তো? কিউ বাই আর, তাহলে সি কত হবে? তাহলে সি হবে জাস্ট কিউ বাই ভি করলেই পাবো। তাহলে সি হয়ে যাবে জাস্ট কিউ ডিভাইড বাই ভি। তাহলে কিউ ডিভাইড বাই মানে 4 pi epsilon নট আর, কিউ কিউ কেটে যাবে 1/4। তাহলে বুঝতে পারছিস সি ডাইরেক্টলি ডিপেন্ড করছে আর এর উপরে। তার মানে বুঝতে পারছিস সিটা আধানের পরিমাণের উপর ডিপেন্ড করেনি যে কার কত সি হবে, সেটা সম্পূর্ণ জিওমেট্রির উপর ডিপেন্ড করছে, আর এর উপর ডিপেন্ড করছে, মিডিয়ামের উপর ডিপেন্ড করছে। দেখ, এয়ার মিডিয়াম হলে 4 পাই এপসিলন নট, আদার্স মিডিয়াম হলে আদার্স ডাইরেক্ট কনস্ট্যান্ট আসবে। এবং সব থেকে বড় কথা বুঝতেই পারছিস, এটা যদি একটা ডাইলেকট্রিক মিডিয়ামে থাকতো, এখানে একটা কে এপসিলন নট হতো, এখানে একটা কে এপসিলন নট হতো, তাহলে এখানে একটা কে হতো, কে গুণ বেড়ে যেত সেক্ষেত্রে, বুঝলি কি? তাহলে সেক্ষেত্রে এটা যদি সি প্রাইম বলি, তাহলে সি প্রাইম ইজ ইকুয়াল টু কে সি হয়ে যেত, যেটা আমরা একটু আগে বলছিলাম যে আদার্স মিডিয়ামে নিয়ে গেলে ধারকত্ব বৃদ্ধি পাবে। সেটা আমরা ম্যাথমেটিক্যালিও দেখতে পাচ্ছি হচ্ছে, হয় উচিত। শুধু কে এপসাইলন নট লিখে না, শুধু এপসাইলন লিখলেও তো কোনো অসুবিধা নেই। সেম। আচ্ছা বলছি, মানে এখানে তাহলে সম্পূর্ণ আধানটা কি গোলকের কেন্দ্রে আছে? হ্যাঁ, কেন্দ্রে আছে, মানে আমরা এজিউম করতে পারি যে এখানে, সেই হিসাবে আমি পোটেনশিয়ালটাকে পরিমাপ করি। পোটেনশিয়াল পরিমাপ করার পদ্ধতি ওটা আমরা সেন্টার অফ মাসের মতো চার্জ সেন্টার একটা ভাবতে পারি, ঠিক আছে? তাহলে দেখ, যেটা আমি বলতে চাইছিলাম যে সিটা আমার যেটা বেরোলো সেটা হচ্ছে 4 পাই এপসিলন নট ইন্টু আর, তার মানে আর বাই 9 ইন্টু 10⁹, তাই তো? এটা ফ্যারাড, এটা সি এর মান বেরিয়ে। তাহলে বুঝতে পারছিস, আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে পৃথিবীর ধারকত্ব কত, আমি বলে দিতে পারবো। পৃথিবীর সমান যদি একটা গোলক থাকে, এটা গোলক থাকে যেটা পৃথিবীর ব্যাসার্ধের সঙ্গে সমান, যে গোলকটা, তার ধারকত্ব আমি বলে দিতে পারবো। কিন্তু আমি এই ফর্মুলাটা নির্ণয় করার সময় কি অত বড় ধারকত্ব ধরেছিলাম? অত বড় ধারক ধরেছিলাম? ধরিনি তো। আমি যে কোনো একটা আরবিটারি অ্যামাউন্টের ধরেছি, আরবিটারি রেডিয়াসে ধরেছি, বাট আমি সেখান থেকে যেটা পেয়েছি সেটা যেহেতু কেবলমাত্র আর এর উপর ডিপেন্ড করছে, তাহলে আর এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন সি পেয়ে যাবো। আমার যদি এই কোয়েশ্চেনটা খুব ফেমাস কোয়েশ্চেন, যে পৃথিবীর সমান যদি একটা গোলকের কথা আমি ভাবি, তার ধারকত্ব কত, তারটা কত 6400 কিলোমিটার বসাবো। ডিভাইড বাই 9 ইন্টু 10⁹। এটা কত আসবে? ক্যালকুলেশন করলে এই মানটা মনে রাখবি, 711.11 মাইক্রোফ্যারাড।
আচ্ছা এটা কিলোমিটার ছিল না, কিলোমিটার থেকে এটা, হ্যাঁ কিলোমিটার থেকে মিটার নিয়ে গেছি, 711.11 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড মানে জানিস তো 10⁻6 ছিল আসলে, আসলে এটি এরকম বেরোবে। তাহলে এটাকে মাইক্রো আমি বলতে পারি। এটা কোশ্চেন পড়তে পারে 2 নম্বর পরীক্ষায়, পৃথিবীর ধারকত্ব নির্ণয় করতে দিতে পারে। ঠিক আছে, বুঝা গেল? আমরা একটু পরিবাহী নিয়ে স্টাডি করে নিই, তারপরে আমরা ক্যাপাসিটারে যাব মূলত। ঠিক আছে তো, কারণ পরিবাহী হচ্ছে এটা ক্যাপাসিটার। ওই জন্য আমরা একটু পরিবাহীতে কিভাবে আধান ধরে রাখতে পারে, পরিবাহী কিভাবে আধান বন্টন করতে পারে, সেগুলো জাস্ট আমরা প্রথমে একটু জেনে নিচ্ছি। স্যার বল। স্যার ওই 6410 কত? 10⁻3 কিলোমিটারকে মিটারে নিয়ে গেছি। নেক্সট হেডিং কর পরিবাহীতে আধান বন্টন। প্রবলেম হচ্ছে, ধুলা চলে আসছে আসলে ট্যাবলেটটার উপরে। পরিবাহীতে আধান বন্টন, ঠিক আছে। আচ্ছা দুটো কেস করব, দুটো পরিবাহী থাকবে, দুটো পরিবাহী আধান বন্টন। একবার করবো যখন পরিবাহী দুটোর বিভব যখন সমান আছে তখন কিভাবে আধান বন্টন হয়, আর একবার দেখবো যখন বিভব আলাদা আছে। যদি সমান বিভবেরটা করে না করা সমান, তবু করে দিচ্ছি আমি। 1 নম্বর লিখ যখন পরিবাহী দুটির বিভব সমান। ঠিক আছে, সমান বিভব থাকলে কি হবে, তারপর এটা একটা পরিবাহী, যে মেন কাজটা তো বিভব আলাদা থাকলেই হয়। একটা বি, দুটো পরিবাহী, এই পরিবাহীটার ধারকত্ব মনে কর C1, এই পরিবাহীটার ধারকত্ব মনে কর C2, এর আধান মনে কর Q1, এর আধান মনে কর Q2। তাহলে এদেরকে বুঝতেই পারছিস, মনে কর যদি একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দেওয়া হয়, তাহলে দুজনের পোটেনশিয়ালটা সেম হয়ে যাবে। আচ্ছা পোটেনশিয়াল সেম হয়ে গেলে কি হবে জানি, চার্জের কোনো রিডিস্ট্রিবিউশন হবে না। মনে কর আমার এখানে একটা কন্টেনার আছে, এখানে একটা কন্টেনার আছে, দুটো যদি লিকুইড হাইট সেম হয়ে যায়, আমি যদি এখানে পাইপ লাইন করে দিই, আর কোনো লিকুইডের আদান প্রদান হবে কি? হাইট সেম থাকলে হবে না। না ওটা তো হবে না, কারণ যতক্ষণ না দুটোর হাইট সমান হচ্ছে ততক্ষণ তো চলতে থাকবে প্রবাহটা। তাহলে যদি আগে থেকে সমান থাকে কি করে চলবে? না তাহলে তো আর হবে না তো। ওইটা তো বলা হচ্ছে। তাহলে আগে দুটো সিমিলারলি দুটো বিভব তো ভি আগে বলে দিয়েছি যে সেম আছে, তাহলে বিভব যদি মনে করো আগে থেকে সেম থাকে তাহলে কি হবে? সিমিলারলি হাইট যেমন আগে থেকে সেম থাকলে আমি বলছি যে হয়নি, এটা তো সিমিলারলি বিভব যদি আগে থেকে সেম থাকে তাহলে আধানের কোনো রকম রিডিস্ট্রিবিউশন হবে না। তাহলে বলতে এইখানে Q1 C1 আর V1 এর মধ্যে একটা রিলেশন আমি পাবো তো নাকি, যে Q1 is equal to C1 into V আর Q2 is equal to C2 into V। তাহলে V কত পাবো? V Q1 by C1 is equal to আমি বলতে পারি Q2 by C2। আচ্ছা এটা সময় লিখতে পারি, এটাকে সংযোজন প্রক্রিয়া বলা হয় না? Q1 plus Q2 divided by C1 plus C2। তাহলে Q1 plus Q2 টা কি? টোটাল আধান দুটার মধ্যে ডিভাইড বাই C1 plus C2, এটা আমি লিখতে পারি ভিটা। ঠিক আছে, তার মানে সাধারণ বিভবটা আমি বলতে পারি যে মোট আধান বাই মোট ধারকত্ব। ভিটাকে সাধারণ বিভব দুজনের,
মোট আধান বাই মোট ধারক। আমি পড়াচ্ছি, তাহলে মোট আধান ডিভাইডেড বাই মোট ধারক, ঠিক আছে। এবার দেখ, এর আমরা বলতে চাইছিলাম যে এই Q1 Q2 যে আধানটা ধারণ করছে এখানে, তাহলে সেটা সি এর সঙ্গে কিরকম ভাবে রিলেটেড আছে। দেখ ভিটা তো কনস্ট্যান্ট আছে দুটোর ক্ষেত্রে, তাহলে আমি বলতে পারছি যে Q1 বাই C1 সমান Q2 বাই C2। তার মানে আমি বলতে পারি যে Q1 বাই Q2 ইজ ইকুয়াল টু C1 বাই C2। এই লাইনটা থেকে বলা যায়। তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে যে Q প্রপোর্শনাল টু C। তার মানে দুটোকে পরিবাহী তার দিয়ে যদি আমি একটা আধান Q এখানে দিয়ে দিচ্ছি, এই Q1 পেয়েছি, Q2 পেয়েছে, সেই আধানটা কার কতটা থাকবে সেটা ডিপেন্ড করছে ডাইরেক্টলি তার ধারকত্বের উপরে, ডিপেন্ড করাই উচিত। এবং সিটা যদি স্ফেরিক্যাল, এগুলো যদি স্ফেরিক্যাল ইন শেপ হয়, তাহলে সিটা আবার প্রপোর্শনাল টু কি আর। তাহলে কি হবে Q1 বাই Q2 ইজ ইকুয়াল টু R1 বাই R2। তাহলে ডাইরেক্টলি এরা রেডিয়াসের উপর ডিপেন্ড করবে কার কতটা আধান থাকবে। এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এদিকে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করা আছে। এবার আমি যখন এদিকে এক্সট্রা আধান দেবো, সেই আধানটা কেমন ভাবে ডিস্ট্রিবিউট হবে যাতে দুজনের পোটেনশিয়াল সেম থাকে। তার জন্য আমি মনে করছি এই Q আধান পেয়েছে, এই Q2 আধান পেয়েছে, সেই Q1 Q2 কে কতটা পাবে সেটা ডিপেন্ড করছে ডাইরেক্টলি সি এর উপরে, আবার সি ডিপেন্ড করছে ডাইরেক্টলি আর এর উপরে ও রেডিয়াসের উপর। যদি স্ফেরিক্যাল হয় তবে, নাহলে শুধু সি লিখে রেখে দিতে পারে। আমি স্ফেরিক্যাল হলে এটা আবার আর এর উপর ডিপেন্ড করবে। তাহলে সেক্ষেত্রে Q1 বাই Q2 ইজ ইকুয়াল টু R1 বাই R2। তার মানে আধানটা কতটা থাকবে সেটা ব্যাসার্ধের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। এইবারে যেটা আমরা মেন বিষয়টা করবো, ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে বিভব যখন পরিবাহী দুটির বিভব যখন অসমান। তাহলে নেক্সট হেডিং কর, যখন পরিবাহী দুটির বিভব অসমান। ঠিক আছে, তাহলে সেম ডায়াগ্রামটা আঁকবো। এটা এ, একটা হচ্ছে যে বি, ঠিক আছে। তাহলে এইটাতে মনে করো আমি Q1 আধান দিয়েছি, আর এটার মনে করো আধান আছে Q2। এটার বিভব মনে করো V1, এটার বিভব V2, আমি যোগ করিনি, হ্যাঁ। এটা মনে করো C1 ধারকত্ব, এটা মনে করো C2 ধারকত্ব। তাহলে রিলেশন গুলো কি হবে বল। প্রথমে হবে Q1 ইজ ইকুয়াল টু C1 V1, Q2 ইজ ইকুয়াল টু C2 V2, এটা পাওয়া যাবে, ঠিক আছে। এবারে মনে কর যদি আমি এদেরকে পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিই, তাহলে কি হবে। সাপোজ আমি ধরে নিলাম মনে কর V1 গ্রেটার দেন V2। যদি আমি ধরে নিই যে V1 গ্রেটার দেন V2, তাহলে এই আধানটা কি হবে না, এ গোলক থেকে বি গোলকের দিকে যাবে আধান। কতক্ষণ যাবে, যতক্ষণ না এদের সাধারণ একটা পোটেনশিয়াল, কমন পোটেনশিয়াল ভি তে পৌঁছাচ্ছে। আমি ধরে নিলাম যে কমন পোটেনশিয়ালটা হচ্ছে ভি। তাহলে যতক্ষণ না এই কমন পোটেনশিয়াল ভি তে পৌঁছাচ্ছে ততক্ষণ কি হবে, এই দিক থেকে এদিকে আধান যেতে থাকবে। তাহলে অ্যাকর্ডিং টু চার্জ কনজারভেশন থেকে দেখ আমি কি বলতে পারবো, U সমান Q1 প্লাস Q2। চার্জ কনজারভেশন সমান কি হবে বল।
প্রথমে যে আধানটা ছিল দুটোর আলাদা আলাদা ভাবে, সেটা কত ছিল? Q1 প্লাস Q2, তাই তো? সেইটা সমান কি হবে পরবর্তী ক্ষেত্রে টোটাল চার্জটা হবে। তাহলে পরবর্তী ক্ষেত্রে টোটাল চার্জ আমি যদি মানে রিডিস্ট্রিবিউশন হওয়ার পরে কতটা চার্জ হবে, মানে এই Q1 প্লাস Q2 মানে কত? এটা হচ্ছে ইনিশিয়ালি প্রাথমিক ভাবে কিউ কিউ হবে, সেই কিউর মানটা কত হবে? এটা ইনিশিয়ালি কত ছিল যখন এটা আমি যোগ করিনি? Q1 প্লাস Q2 সমান কত ছিল? ডিস্টার্ব করছে কেন বলতো লেখাটা? Q1 প্লাস Q2 এটা ইকুয়াল টু, দেখ আমি যেটা বলতে পারবো যে C1 V1 প্লাস C2 V2। আর আফটার আমি কি বলতে পারবো, পরে যোগ করার পরে আধানটা কত হবে? যোগ করার পরে ধারক দুটো ধারকত্ব, টোটাল ধারকত্ব কত হবে? C1 প্লাস C2। কিউ সমান আমি বলতে পারবো, দেখ C1 প্লাস C2 ইন্টু ভি, ভিটা কমন পোটেনশিয়াল। তাহলে কিউ সমান কত? CV হয়, কিন্তু টোটালটা হবে C1 প্লাস C2 ইন্টু ভি। আর আগে কত ছিল? দুটো আলাদা আলাদা, C1 V1 প্লাস C2 V2। তাহলে আমি চার্জ কনজারভেশন অনুযায়ী আমি বলতে পারি যে C1 V1 প্লাস C2 V2 ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 ইন্টু ভি। তাহলে এখান থেকে আমি কমন পোটেনশিয়ালটা পেয়ে যাচ্ছি, ভি সমান C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। বুঝা গেল? তাহলে এইটা কমন পোটেনশিয়ালটা পেলাম এখন। এবার এই কমন পোটেনশিয়ালটা পাওয়ার পরে আমি নির্ণয় করতে পারবো যে এখান থেকে এখানে কতটা আধান গেছে বি তে, আর বি কতটা আধান টেক করেছে, সেটা আমি এবারে নির্ণয় করার চেষ্টা করব। এটা আমি কিভাবে নির্ণয় করতে পারি? এইটা হচ্ছে আমার কমন পোটেনশিয়াল, আর আমি জানি আমার V1 V2 জানি, আর Q1 Q2 আমি জানি। এবারে মনে কর আমি ধরে নিলাম, সাপোজ একটা আধানের মান ধরে নিচ্ছি কিছু একটা, মনে কর স্মল কিউ একটা আধান, স্মল কিউ। তাহলে স্মল কিউ আধান মনে কর এখান থেকে এখানে গেছে, তাহলে এইটা কত হবে? Q2 প্লাস স্মল কিউ। এটা কত হবে? Q1 মাইনাস স্মল কিউ। পোটেনশিয়ালটা সমান হওয়া পর্যন্ত এই কেসটা হয়েছে। তাহলে এ কতটা আধান বর্জন করেছে সেটা আমি কি করে পাচ্ছি? Q1 মাইনাস স্মল কিউ থেকে, তাই তো? তাহলে সেটা কত হবে বল? Q1 মাইনাস যদি আমি স্মল কিউ বলি, Q1 মাইনাস স্মল কিউ, তাহলে Q1 কত ছিল বল? Q1 ছিল C1 V1 C1 V1। তাহলে কত কত বাদ হবে তার থেকে? স্মল কিউ। স্মল কিউটা আমি কি করে নির্ণয় করব? স্মল কিউটা কি করে বুঝবো যে কতটা হয়েছে বল? কতটা আধান বর্জন হয়েছে? আচ্ছা, এটা এরকম ভাবে না করে চেঞ্জ করলে ভালো হবে, প্রবলেম হয়ে গেল একটু। এইটা এরকম ভাবে করাটা উচিত, করলে বোঝা যাবে না। আমাকে ফাইনাল আধানটা ধরতে হবে। এইটা Q1, এটা Q2 ছিল প্রথমে, তারপরে রিডিস্ট্রিবিউশন হওয়ার পরে আধানটা কত আমাকে জানতে হবে। তো রিডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফাইনাল আধান কত হবে? সাপোজ এটা Q1 প্রাইম, আর এটা সাপোজ ধর Q2 প্রাইম। তাহলে বুঝতে পারবো যে কতটা আধান গেছে। আগে ছিল Q1, এখন হয়েছে Q1 প্রাইম। কোনটা বেশি, Q1 না Q1 প্রাইম বেশি বল? Q1 বেশি। হ্যাঁ, Q1 prime Q1টা বেশি। Q1 টা তো বেশি, Q1 প্রাইম কেন বেশি? Q1 টা বেশি। দেখ Q1 থেকে এদিকে গেছে তো আধানটা, এদিকে ট্রান্সফার হয়েছে। তাহলে প্রথমে ছিল, মনে কর সাপোজ প্রথমে 30 কুলম ছিল এখানে, যে কিছু এদিকে চলে গেছে, তাহলে ফাইনাল কত হবে? 20 কুলম, কুলম টাইপের কিছু আছে মনে কর, তাহলে এটা কম হবে। তার মানে কতটা আধান গেছে আমি কি করে পাবো? এটা থেকে এটা বিয়োগ করলে পাবো যে আধানটা ট্রান্সফার হয়েছে এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি তে যে আধানটা গেছে। তাহলে এ দ্বারা বর্জিত আধান যদি বলি, এ দ্বারা বর্জিত আধান কত হবে সেটা? সেইটা হয়ে যাবে Q1 মাইনাস Q1 প্রাইম। এটা হবে, এটাকে আমি বলছি সাপোজ স্মল Q1।
ঠিক আছে, তাই এইবারে Q1 টা আমি তো জানি C1 V1, Q1 প্রাইমটা কি করে পাবো বলতে কি মাইনাস C1 V, কারণ ফাইনালি কত C1 V হবে। হ্যাঁ C1 V হবে, কারণ ফাইনালি পোটেনশিয়ালটা V, আধানটা C1, ক্যাপাসিট্যান্সটা C1। এবারে কি করব, এই V এর মানটা এখানে আমি বসিয়ে দেবো, তাহলে কত হবে C1 V1 মাইনাস C1 ইন্টু C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2। ঠিক আছে, এবারে এই ক্যালকুলেশনটা কর, তাহলে যেটা আসছে সেটা হচ্ছে C1 স্কয়ার V1 প্লাস কত আছে বল C1 C2 V1 মাইনাস C1 স্কয়ার V1 মাইনাস C1 C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2। রেডি আছে এটা, তাহলে আমি বলতে পারি যে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 ইন্টু V1 মাইনাস V2। এটা স্মল Q1 আধান, যে আধানটা এদিক থেকে এদিকে গেছে বর্জন করেছে, তাহলে সেম পরিমাণ আধানে গ্রহণ করবে, তাই তো? তাহলে সেইটাও আমি প্রমাণ করতে পারি যে এটা সেম হবে, সেটা আমি কি করে প্রমাণ করতে পারবো বল? তাহলে আমাকে Q2 প্রাইম Q2 প্রাইম মাইনাস Q2 করলেই পাওয়া যাবে, কারণ Q2 প্রাইমটা তো বেশি হবে এখানে, এই যেহেতু আধানটা টেক করেছে। তাহলে আমি যদি Q2 প্রাইম মাইনাস Q2 করি তাহলে আমি পেয়ে যাব, তাহলে Q2 প্রাইম কত হবে C2 ইন্টু V, C2 ইন্টু V C2 ইন্টু V মাইনাস C2 V2। ওকে, এবারে আমরা কি করব, সেম ক্যালকুলেশনটা করব। সেম ক্যালকুলেশনটা কর, C2 ইন্টু V এর মান তোমরা জানি C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 মাইনাস C2 V2। C1 প্লাস C2 লসাগু হয়ে যাবে, উপরে কত হবে C1 C2 V1 প্লাস C2 স্কয়ার V2 প্লাস C2 স্কয়ার V2 মাইনাস C1 C2 V2 মাইনাস C2 স্কয়ার V2। তাহলে C2 স্কয়ার V2 C2 স্কয়ার V2 কেটে গেল, তাহলে কত পড়ে থাকছে C1 C2 by C1 plus C2 into V1 minus V2। সেম রেজাল্ট হচ্ছে, সেম রেজাল্ট, যতটা আধান বর্জন করবে ততটা আধানই গ্রহণ করেছে, হওয়া উচিত ছিল। ঠিক আছে, কিছু নাই, জাস্ট একটা ক্যালকুলেশন। এবারে আমরা বিষয়টা দেখবো যে এখানে এনার্জি কনজারভেশন হচ্ছে কিনা। ঠিক আছে, দেখা যাবে যে শক্তি কিছুটা হ্রাস পেয়ে গেছে এই আধান ডিস্ট্রিবিউশনের ফলে, প্রথমে যা শক্তি ছিল পরে সেই শক্তিটা দেখা যাবে নেই। তো দেখবো যে কতটা শক্তি হ্রাস পাচ্ছে, হ্রাস পাওয়ার কারণটা কি না, ওই আধান যাতায়াতের ফলে পরিবাহীতে হিট উৎপন্ন হয়েছে, হিট তাপ শক্তি, যার ফলে কি হচ্ছে কিছুটা শক্তি নষ্ট হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি তাপ শক্তি রূপান্তরিত হয়ে গেছে শক্তি সংরক্ষণ নীতি মানবে। তাহলে যে কতটা পরিমাণ এনার্জি হ্রাস হবে
সেটা নির্ণয় করব। তার আগে জানা দরকার যে একটা আহিত পরিবাহীর স্থিতি শক্তি কত। তার নেক্সট টপিক সেটিং কর, আহিত পরিবাহীর স্থিতি শক্তি। আজকে লেখাটা ভালো হচ্ছে না, প্রবলেম হচ্ছে একটু। আহিত পরিবাহীর স্থিতি শক্তি। আচ্ছা, একটা পরিবাহীর স্থিতি শক্তি কি করে নির্ণয় করবো? দেখ, সাপোজ মনে কর এটা একটা পরিবাহী আছে, একটা গোলীয় পরিবাহী ধরছি। এই পরিবাহীটাতে মনে কর অলরেডি কিউ আধান আছে, এই পরিবাহীটাতে মনে কর অলরেডি কিউ আধান আছে, ঠিক আছে তো? আচ্ছা, কিউ আধান থাকা মানে একটা পোটেনশিয়াল আছে, তো কিউ আধান থাকা মানে কি একটা পোটেনশিয়াল আছে তো নির্দিষ্ট, একটা পরিবাহীতে আধান থাকা মানে। তাহলে মনে কর আমি যদি এই পরিবাহীটাতে আরো আধান নিয়ে আসতে চাই, বাধা দিবে তো? পজিটিভ আধান যদি আবার নিয়ে আসতে চাই, যখন মনে কর আধানটা এর আধান ছিল কিউ, তখন তো একটা পোটেনশিয়াল ছিল ভি। এবারে আমি এর আধানটাকে বাড়িয়ে কিউ থেকে কিউ প্লাস ডি কিউ করতে চাইছি, কিউ থেকে কত করতে চাইছি? কিউ প্লাস ডি কিউ করতে চাইছি। তাহলে আমি একটা ওয়ার্ক ডান করতে হবে, তো ওয়ার্ক ডানটা কত হবে? আধান ইন্টু বিভব, তার মানে ডি কিউ ইন্টু ভি। কিউ ভি হয় না ডাব্লিউ সমান, তাহলে ডি কিউ ইন্টু ভি। একটা ওয়ার্ক ডান করতে হবে বলের বিরুদ্ধে, ডি কিউ আধানকে নিয়ে আসতে গেলে পোটেনশিয়ালটা আছে, তার জন্য আমাকে একটা ওয়ার্ক ডান করতে হবে, এটাকে ডিডাব্লিউ আমি বলতে পারি। বুঝা গেল? এরপরে দেখ, এর মনে কর এই মুহূর্তে যখন এর আধানে কিউ বিভব ভি, তখন এর সি কত? কিউ বাই ভি, তাই তো? স্মল কিউ বাই ভি। তার মানে ভি কত হবে? কিউ বাই সি। তাহলে এখানে আমি লিখতে পারি ডি কিউ ইন্টু কিউ বাই সি। তাহলে মনে কর এখানে আমি একে ক্যাপিটাল কিউ আধানে আহিত করতে চাইছি, প্লাস ক্যাপিটাল কিউ আধানে, যেটা আমার উদ্দেশ্য। তাহলে আমাকে এরকম কি অনেক ডি কিউ অ্যামাউন্ট নিয়ে আসতে হবে, তবে হবে। যে টোটাল ওয়ার্ক ডানটা যেটা করতে হবে সেটাই স্থিতি শক্তি হবে। তাহলে আমি ইন্টিগ্রেশন ডিডাব্লিউ যদি বলি, ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন আমি ডিডাব্লিউ যদি বলি, তাহলে কত হবে? 1/c টাকে বাইরে রাখবো, ইন্টিগ্রেশন কিউ ডি কিউ, এটা হবে 0 থেকে কিউ। এইটাই হয়ে যাবে আমার পোটেনশিয়াল এনার্জি, স্টোরড পোটেনশিয়াল এনার্জি ইউ। তাহলে এই কিউ ডি কিউটা কত হবে? কিউ স্কয়ার বাই 2 ইন্টিগ্রেশন করলে, by 2. তাহলে 1/c ইনটু কিউ স্কয়ার বাই 2, দ্যাট ইজ হাফ কিউ স্কয়ার বাই সি। এটা হচ্ছে স্যার কিউটা বড় হাতে রয়ে গেল। হ্যাঁ, ফাইনাল কিউটা বড় হাতে দিতে হবে। আমি স্মল কিউটা একটা ইনিশিয়াল, একটা ইন্টারমিডিয়েট স্টেজের কিউ ধরেছিলাম, স্মল কিউটা। মনে কর আমি এর আধানটাকে 0 থেকে ক্যাপিটাল কিউ করছি, তো তার কোনো একটা মুহূর্তে মাঝখানে আধানটা স্মল কিউ, তারপরে যদি আমি কিউ থেকে আবার এক্সট্রা ডি কিউ আধান দিতে চাই, তখন আমার একটা ইন্টারমিডিয়েট ওয়ার্ক ডান কত? ডিডাব্লিউ। তাহলে আমি টোটাল যদি এখন 0 থেকে কিউ নিয়ে আসতে চাই, তাহলে টোটাল ওয়ার্ক ডানটা আমাকে প্রথম থেকে ধরতে হবে। তাহলে 0 থেকে ইন্টিগ্রেশন 0 থেকে ক্যাপিটাল কিউ ডি কিউ করি। এবার দেখ, এই যে হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি, এটাকে অন্যভাবে আবার লেখা যেতে পারে, কারণ কিউ সমান সিভি আমরা জানি। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, হাফ ইন্টু সি স্কোয়ার ভি স্কোয়ার বাই সি। তাহলে কত হচ্ছে? হাফ সি ভি স্কোয়ার। এইটাও একটা এক্সপ্রেশন। অথবা আমি মনে কর এইটাকে এইভাবে লিখতে পারি, হাফ সিভি স্কোয়ারটাকে আমি লিখতে পারি হাফ ইন্টু সিভি ইন্টু ভি। সিভি মানে কত? কিউ, কিউ ইকুয়াল টু সিভি, তাহলে হাফ কিউ ভি। তার মানে আমার স্টোরড পোটেনশিয়াল এনার্জির যে এক্সপ্রেশন একটা আহিত পরিবাহীর, সেটা 3 রকমের ভাবে লিখতে পারি। একটা হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি, একটা হচ্ছে হাফ সিভি স্কোয়ার, আর একটা হচ্ছে হাফ কিউ ভি। বুঝা গেল? এবার দেখ, এই যে হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি, এটা হচ্ছে 1/2 কিউ স্কোয়ার বাই সি। এটা হচ্ছে 1/2 কিউ স্কোয়ার বাই সি।
এইটা হচ্ছে আহিত পরিবাহীর স্থিতিশক্তি। তাহলে আমরা এবারে দেখবো যে আগের কেসটাতে আমাদের স্থিতিশক্তি কতটা হ্রাস হয়েছে। তাহলে আধান বন্টনের ফলে স্থিতিশক্তির হ্রাস নেক্সট টপিক হওয়া উচিত। তোরা একবার জয়েন করে কুলাবেন এই টাইমটার মধ্যে, এটা শেষ করে দিই আজকে, তারপরে ক্যাপাসিটিটা পরের দিন শুরু করবো। আর তোদের একটা কথা বলেনি, হ্যালো হ্যালো, ঠিক আছে ছেড়ে দিন। স্যার বলুন। ঠিক আছে পরে আরেকবার জয়েন কর তারপরে বলছি, অনেক লিভ হয়ে গেল।